আসসালামু আলাইকুম। আমি হাবিব ভাইয়া আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আমি আশা করি আমার এসএসসি 2026 ব্যাচে সকল আপুরা আর ভাইয়ারা সুস্থ আছে, ভালো আছে এবং তারা নিয়মিত ক্লাস করতেছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান এই বইটির চতুর্থ যে অধ্যায় আছে, কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলি, এই অধ্যায়ের মধ্যে মূলত 3 থেকে 4টা টাইপের ম্যাথ আছে। প্রথমত যে টাইপটা আছে সেটা হচ্ছে কৃতকাজ, এই সম্পর্কিত ম্যাথ আছে। তারপরে শক্তি সংরক্ষণশীলতা, তারপরে হচ্ছে মোটরের ম্যাথ গুলা, যেগুলা ক্ষমতা নির্ণয় করতে হয়। তারপরে আমাদের স্প্রিং, এই সংক্রান্ত ম্যাথ গুলো আছে। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কৃতকাজ। তাহলে চলেন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। তাহলে আমাদের প্রথম টাইপ কি? কৃতকাজ। টাইপ নাম্বার 1, কৃতকাজ। কৃতকাজ তাহলে কৃতকাজ বিষয়টা বলতে কি আমরা একটু দেখি। ধরেন একটা বস্তু, একটা এম্বরের একটা বস্তু আছে, এই জায়গায় কি আছে? এম্বরের একটা বস্তু আছে। বস্তুটার উপর যদি আমি বাহ্যিক বল প্রয়োগ করি, অর্থাৎ এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, মানে বাহির থেকে একটা বল প্রয়োগ করছি। কোন একটা বস্তুর উপর বাহির থেকে যে একটা বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর অবশ্যই কি হবে? স্মরণ করবে। ধরেন বস্তুটা কি করলো? সরে বস্তুটা এতটুকু সরে এমন করলো, বস্তুটার যে বস্তুটা সরে এতটুকু চলে আসলো। তাহলে বস্তুটার স্মরণ ধরলাম কত? এস মিটার। মানে বস্তুটা এস মিটার সরে আসলো। একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করছি, বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুটা স্মরণ করছে, আর সেটার পরিমাণ কত ধরছি? এস। তাহলে এক্ষেত্রে আমাদের কৃত কাজ কত? তো আমরা কৃত কাজ কত হবে? কৃত কাজ যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডব্লিউ দ্বারা প্রকাশ করি। তো কৃত কাজ কি হইলো? একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, ফলে বস্তুটি স্মরণ করছে। তাহলে কৃত কাজ কি হবে? বল এবং স্মরণের গুণফল, তাই না? কৃত কাজ কি হবে? বল এবং স্মরণের গুণফল। তাহলে কৃত কাজ হবে বল ইন্টু স্মরণ। বল ইন্টু স্মরণ, এটা হচ্ছে কি? কৃত কাজ। তাহলে আমরা কি লিখতে পারি? বল কত? এই জায়গায় কত বল প্রয়োগ করছি? এফ পরিমাণ বল প্রয়োগ করছি। ধরে নিয়েছি বলের পরিমাণটা কত? এফ। তাহলে আমাদের কৃত কাজ হবে কি? ডব্লিউ সমান হবে এফ ইন্টু কত? স্মরণ কত হয়েছে? এস। স্মরণ কতটুকু হয়েছে? এস। তাহলে আমার কৃত কাজ পাইলাম কত? ডব্লিউ সমান সমান এফ এস। ওকে, তাহলে আসেন এই ক্ষেত্রে এই কৃত কাজটাকে আবার এভাবে লেখা যায়। কারণ আমরা জানি এফ সমান কি জানি? আমরা আমরা এফ সমান জানি এম এ। এফ সমান কি জানি? এম এ, তাই না? গতির সূত্র থেকে আমরা কি জানি? এফ সমান এম এ। তাহলে আমাদের সরি, এই যে এম এ হবে। তাহলে এফ সমান কি জানি? এফ সমান জানি এম এ। তাহলে আমরা এফ এর পরিবর্তে কি লিখতে পারি? এই জায়গায় এফ এর পরিবর্তে আমরা লিখতে পারবো এম এ ইন্টু এস, এটাও লিখতে পারবো, তাই না? ডব্লিউ সমান কি লিখতে পারবো? এম এ এস লিখতে পারবো। তবে যখন আমাদের এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে, আমাদের যখন এই এফ এর মানটা পরন্ত বস্তুর ক্ষেত্রে হবে, তখন আমরা এই এর পরিবর্তে আমরা কি লিখবো? অবিকর্ষ ত্বরণ লিখবো কি? জি। অবিকর্ষ ত্বরণ কি লিখবো? জি লিখবো। তখন কি হবে? আমাদের জি হবে, কেননা ওটা কি? পরন্ত বস্তুর ক্ষেত্রে অবিকর্ষ ত্বরণ কাজ করে না? কোন ধরনের কাজ করে? অবিকর্ষ ত্বরণ, যেটা ওইটা কাজ করে। তখন আমাদের এই ক্ষেত্রে কি হবে? এম সমান এফ সমান কি হবে? এম জি। ওকে, তাহলে আমরা কৃতকাজ সমান কি পাইলাম? কৃতকাজ সংজ্ঞাটা কি পাইছি? যে বল এবং স্মরণের গুণফলকে কৃতকাজ বলে। তবে এটা পূর্ণাঙ্গ সংজ্ঞা না। পূর্ণাঙ্গ সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটি স্মরণ ঘটলো। তাহলে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কৃতকাজ বলে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ সংজ্ঞা।
তো সংজ্ঞাটা লেখার দরকার নাই, আমি জাস্ট সূত্রটা দেখাচ্ছি। আমাদের তো একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা রয়েছে, সেহেতু একটা পূর্ণাঙ্গ সূত্র রয়েছে, তাই না? তো আমরা পূর্ণাঙ্গ সূত্রটাকে দেখবো। তাহলে কৃতকাজের যে পূর্ণাঙ্গ সূত্র সেটা হচ্ছে কি, এফ এস কস থিটা। এই যে আমি একটু আগে বলছিলাম যে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কৃতকাজ বলে। সরণের উপাংশের কি গুণফল, তাই না? সরণের উপাংশ বলতে এই যে এস কস থিটা আছে না, এটাকে বলা হয় সরণের উপাংশ। মানে সম্পূর্ণ সরণ না, সরণের একটা উপাংশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি পূর্ণাঙ্গ যে সূত্র সেটা। তো এখন বলতে পারো ভাইয়া তাহলে এই উপরের সূত্রটা কি ভুল? এফ এস কি ভুল? ডব্লিউ সমান এফ এস কি ভুল? না, ওইটাও ভুল না। কেননা আমরা যদি এই পূর্ণাঙ্গ সূত্রটা ওই দিকে অ্যাপ্লাই করি, দেখা যাবে আনসারটা এফ আর এস আসতেছে, এটা দুইটা গুণফল আসতেছে। কেন? দেখেন, আমরা যদি এই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করি যে ডব্লিউ সমান এফ এস কস থিটা, সেক্ষেত্রে দেখেন আমাদের এফ কি, এফ হচ্ছে বল, এই জায়গায় বল কত ছিল? এফ পরিমাণ, লিখলাম এফ ইনটু সরণ, এস কি সরণ, সরণ এই জায়গায় কত ছিল? এস পরিমাণ। আর এই যে কস, কস এই যে থিটা আছে না, এটা কোণ, তাই তো? এই কোণটা কি হবে? এই কোণটা হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। কোণটা কি হবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। সাইডে নোট করে রাখবেন যে কোণটা হবে কি, এই যে থিটা কোণ, এই কোণটা হবে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আমাকে বলেন, বল কোন দিকে? সামনের দিকে। সরণ কোন দিকে হয়েছে? সামনের দিকে হয়েছে। বল এবং সরণের মধ্যে কোন কত ডিগ্রি হয়েছে বলতে পারবেন? যে বল যে দিকে, স্বর্ণ ওই একই দিকে হইলো, তাহলে আমাদের কি হইলো? এই দিকে থিটার মান কত আসবে? এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের থিটার মান কত? 0 ডিগ্রি না? কারণ যেদিকে বল ওই একই দিকেই সরণ, তার মানে এইদিকে কোন কোন উৎপন্ন করে নাই, তার মানে আমাদের এইদিকে কি থিটার মান কত? 0 ডিগ্রি। তো আমি যদি এই যে থিটার মান 0 ডিগ্রি বসাই, তাহলে আমাদের cos 0 ডিগ্রি মান কত? 1 না? তাহলে আমাদের টোটালি মান কত আসতেছে? এফ এস। তার মানে কি এটাও সঠিক, বাট আমাদের পূর্ণাঙ্গ সূত্র হচ্ছে ডব্লিউ সমান সমান এফ এস কস থিটা। এই ক্ষেত্রে শুধু এফ এস হওয়ার কারণটা হচ্ছে থিটার মানটা 0, এই জন্য। আর কস থিটার মান যে 1, এটা আমরা মুখস্থ জানি, তাই তো? ওকে, তাহলে এখন আসেন, এই ক্ষেত্রে আসেন, এখন যদি আমি একটা ধরেন একটা হেলানো তল নিলাম, কিরকম তল? হেলানো তল। ঠিক আছে, তো একটা বস্তু ধরেন এই জায়গায়, একটা বস্তু এই জায়গায় রাখা আছে। তো বস্তুটাকে যদি আমি এফ বল প্রয়োগ করি, বস্তুর কি করলাম? এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। ঠিক আছে, মানে এই যে সূত্রটা আছে, পূর্ণাঙ্গ সূত্রটার মানে স্পষ্ট বোঝার জন্য আমি এই জায়গায় এক্সাম্পল দিতেছি। ঠিক আছে, তো আমি এই বস্তুটাকে কি করলাম? এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। কোন দিকে? এই যে বস্তুটাকে এই দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, তাই না? আর বস্তুটার সরণ কোন দিকে হয়েছে? এই দিকে হয়েছে। কেননা যেহেতু এইদিকে কি একটা রাস্তা আছে, বস্তুটাকে এইদিকে বল প্রয়োগ করছি, বাট বস্তুটার সরণ কি উপরের দিকে হয়ে গেছে। ঠিক আছে, তো বস্তুটার সরণ কতটুকু হইলো? বললাম এস পরিমাণ সরণ হইলো। আর এই কোণটা কত ডিগ্রি? থিটা। ধরে নাম কি এই কোণটা থিটা। এখন এই ক্ষেত্রে যদি বলি কৃত কাজ কত, হ্যাঁ এই ক্ষেত্রে কৃত কাজ কত, মানে ডব্লিউ এর মান কত? তো কৃত কাজ কত? ডব্লিউ সমান কি হবে এই ক্ষেত্রে? বল এবং সরণের গুণফল, নাকি? না, বল ইনটু সরণের, বলের দিকে সরণের উপাংশের গুণফল। তার মানে আমার এফ এস কস থিটা, তাই না? তো বলেন এই জায়গায় বল কত? এফ, সরণ কত? এস, কস থিটার মান কত? মানে এদিকে কোণ কত? তাহলে দেখেন বল কোন দিকে? বল ক্রিয়া করতেছে এইদিকে, তাই না? বলটা ক্রিয়া করতেছে এইদিকে, সরণ হচ্ছে উপরের দিকে। তার মানে এর মধ্যবর্তী কোণটা কত? থিটা না? তার মানে আমাদের এফ এস কস থিটা, এটা ঠিক আছে। এটা আনসারটা কি হবে? এফ এস কস থিটাই হবে। ঠিক আছে, ওকে। এখন যদি আমি আরেকটা চিত্র অঙ্কন করি, আরেকটা হেলানো তল অঙ্কন করি, যদি এরকম হয়, এই যে দেখছেন, তো একটা বস্তু আছে এই জায়গায়, বস্তুটাকে আমি কি করলাম? এর উপরের দিকে বল প্রয়োগ করছি। কি করছি? উপরের দিকে এক পরিমাণ বল প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে বস্তুটা কি করলে? বস্তুর উপরের দিকে সরণ করলো। কতটুকু? এই যে এতটুকু সরণ করছে, যেটার পরিমাণ হচ্ছে এস। এবং এই জায়গায় দ্বারা আমাদের একটা কোণ দিচ্ছে, সেটা হচ্ছে থিটা ডিগ্রি। ঠিক আছে, এখন আমাকে যদি বলে এই ক্ষেত্রে কৃত কাজ কত, প্রথম ক্ষেত্রে বের করছি, এখন দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ কত? তো কৃত কাজের সূত্র কি? ডব্লিউ সমান এফ এস কস
থিটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের এফ কত, বল কত, বল আমরা কত ধরছি, বল ধরে নিচ্ছি কি এফ। ওকে, সরণ কত এস, সরণ কতটুকু হয়েছে এস। এখন কস এবং থিটার মানটা কত, মানে কত কোণ উৎপন্ন হয়েছে বলেন, কোনটা থিটার মানটা, এই যে থিটার মানটা আমরা পরিমাপ করি কিসের উপর ভিত্তি করে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ হিসাবে, তাই না? তাহলে বলেন এই জায়গায় আমাদের কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি না? কেননা বল কোন দিকে, উপরের দিকে, সরণ কোন দিকে, উপরের দিকে, অর্থাৎ বল এবং সরণ একই দিকে, অর্থাৎ এদের মধ্যে থিটা কত, 0 ডিগ্রি না? এদের মধ্যে আমাদের থিটা কত, 0 ডিগ্রি না? তাহলে আমি যদি এই জায়গায় 0 ডিগ্রি বসাই দিই তাহলে আমাদের কি হবে, শুধু এফ এস আসবে। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে ডব্লিউ সমান এফ এস, ডব্লিউ সমান এফ এস। আশা করি এই সূত্রের বেসিকটা বুঝতে পারছেন। আমি ব্যঙ্গে ব্যঙ্গে চিত্রের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এই এতটুকু বুঝে গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এতটুকু আমি মুছে দিই। ওকে ফাইন, এতটুকু মুছে দিই। হ্যাঁ, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজের প্রকারভেদ। ঠিক আছে, সেটা আমরা কি আলোচনা করব, সেটা হচ্ছে কাজের প্রকারভেদ। কাজের প্রকারভেদ, কাজকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। দেখেন কি কি, একটা হচ্ছে এই যে কাজ 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঠিক আছে, আর এটা হচ্ছে শূন্য কাজ। ওকে, তাহলে আসেন প্রথমত ধনাত্মক কাজ কি। ধনাত্মক কাজ মানে কি, পজিটিভ ওয়ার্ক, তাই না? ধরেন একটা বস্তু আছে, ধরেন একটা বস্তু আছে এটা, এখন বস্তুর যদি আমি এফ ফোর প্রয়োগ করি, কি করলাম, এফ ফোর প্রয়োগ করলাম, তো আমি এদিকে এফ ফোর প্রয়োগ করার ফলে বস্তুর কি হলো, একটা সরণ হলো, তাই না? আমরা কিছুক্ষণ আগে দেখছি বস্তুর কি হবে, একটা সরণ হবে। কতটুকু হলো, ধরলাম এস পরিমাণ। তাহলে যে দিকে বল প্রয়োগ করছি ওই দিকে সরণ করছে, এবং বল এবং সরণ যেহেতু একই দিকে করছে তাহলে এটা কি হবে, পজিটিভ কাজ হবে, মানে ধনাত্মক কাজ হবে। বল এবং সরণ একই দিকে করছে, এই ক্ষেত্রে আমাদের কি হবে, ধনাত্মক কাজ। এখন আসলে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ কি, ধরেন একটা বস্তু আছে, ঠিক আছে, এটা একটা বস্তু। হ্যাঁ, এই বস্তুটা মনে করেন যে আমাদের এইদিকে ক্রিয়াশীল, ধরেন এইদিকে আমাদের একটা বস্তু ক্রিয়াশীল, বিবেগে ক্রিয়াশীল, ঠিক আছে, এদিকে ক্রিয়াশীল। তো বস্তুটা সরণ কোন দিকে হচ্ছে, এইদিকে। তো এর বিপরীত দিকে আমরা ঘর্ষণ বল নামে একটা বল জানি, যেটা কিনা বিপরীতে কাজ করে। তো এর বিপরীতে কি করবে, একটা ঘর্ষণ বল কাজ করবে, তাই না? একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে সরণ হচ্ছে কোন দিকে, ডান দিকে, এর বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে কি হচ্ছে, একটা ঘর্ষণ বল কাজ করতেছে। তার মানে কোন একটা সময় ওই সরণ, মানে যতটুকু বেগ নিয়ে সে চলতেছিল সেই বেগটাকে কি করবে, এই ঘর্ষণ বলে থামিয়ে দিবে। অর্থাৎ সরণ যেদিকে, আমাদের বেগ হচ্ছে কি বিপরীত দিকে, সেক্ষেত্রে আমাদের কাজটা কি হবে, ঋণাত্মক কাজ হবে, তাই না? বুঝা গেল এটা? ওকে ফাইন। তাহলে আরেকটা আছে শূন্য কাজ। শূন্য কাজ মানে কি, জিরো ওয়ার্ক। হ্যাঁ, তো শূন্য কাজ বলতে, যেমন ধরেন প্রথমত আমি, ধরেন এই ক্ষেত্রে ধরেন এফ শূন্য, এফ মানে কি, বল, বল শূন্য। হ্যাঁ, বল শূন্য, কিন্তু এস ধরেন কিছু একটা আছে, মানে বল শূন্য কিন্তু সরণটা আছে। কিরকম হইতে পারে, যেমন ধরেন একটা বস্তু যদি বি বেগে, ঠিক আছে, একটা বস্তু যদি বি বেগে যদি কি করে, গতিশীল হয়, এই বস্তুর উপর যদি বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তুটা সারা জীবনে কি করবে,
গতিশীল থাকবে না। তো দেখেন এই ক্ষেত্রে স্মরণ হচ্ছে বাট কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তার মানে কি এই যে কাজ হচ্ছে শূন্য, কারণ আমরা জানি কাজের ফর্মুলা কি জানি, ডব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, তাই না? এফ এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে বাকিগুলো তো অবশ্যই শূন্য হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আমার কাজ কত, শূন্য। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার কাজ কত, শূন্য, যেহেতু কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি এই ক্ষেত্রে, যেহেতু বল শূন্য তার মানে কাজও শূন্য। আছে 2 নম্বর ক্ষেত্র, সেটা হচ্ছে ধরেন এই ক্ষেত্রে এফ পরিমাণ বল দেওয়া আছে, মানে বল প্রয়োগ করতেছে, বল আছে, বাট এস সরণ কি, এস সরণ মানে কি, সরণটা হচ্ছে কি শূন্য, এস টা কি শূন্য। সেই ক্ষেত্রে আমাদের ডব্লিউ সমান কি হবে, শূন্যই হবে। কারণটা হচ্ছে ধরেন একটা দেওয়াল, এই একটা দেওয়াল, হ্যাঁ ধরেন একটা দেওয়াল আছে, এই দেওয়ালের মধ্যে আপনি ধরেন বল প্রয়োগ করতেছেন, ধাক্কা দিতেছেন, তো আপনি কি এই দেওয়ালটাকে ধাক্কা সরাইতে পারতেছেন না? ট্রাই করে দেখেন তো, দেওয়ালের একটা ঘুষি দেন বা ধাক্কা দেন, দেওয়ালটা কি জায়গাতে নড়বে কিনা। আপনি কিন্তু একটা বল প্রয়োগ করছেন, তাই না? একটা বল প্রয়োগ করছেন, বাট কি দেওয়ালটা জায়গা থেকে সরতেছে না, মানে সরণ হচ্ছে না। সেক্ষেত্রে এই ক্ষেত্রে সরণটা কত, শূন্য। যেহেতু সরণ শূন্য সেহেতু টোটাল যে কাজ, এই ক্ষেত্রে কোন কাজই হয় নাই। বিজ্ঞানের ভাষায় কাজ হওয়ার জন্য কি হতে হবে, বল এবং সরণের গুণফলকে কাজ বলে, তাই না? তার মানে বল প্রয়োগ করলে বস্তুটা সরণ করতে হবে, সেটা হবে কি কাজ। যেহেতু এই ক্ষেত্রে সরণ শূন্য, মানে সরণ মানে কি, একটা বস্তু সরণ ঘটে নাই, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কি হবে, কাজটাও কি হবে, শূন্য হবে। ওকে, বোঝা গেল তো এই বিষয়টা? আমাদের কাজের প্রকারভেদ ধনাত্মক, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, আর হচ্ছে শূন্য কাজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই বিষয়টা বোঝা গেলে আমি মুছে দিই, পরবর্তী যে বিষয়টা ওটা নিয়ে আলোচনা করি। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা কাজের প্রকারভেদ পড়ে পেলাম। হ্যাঁ, এখন আমরা পড়বো, দেখেন ধরেন একটা বস্তু, একটা হেলানো তল, এই জায়গায় একটা কি আছে, একটা বস্তু আছে, এই জায়গায় কি আছে, একটা বস্তু আছে। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের ডব্লিউ সমান কি, কৃতকাজ ডব্লিউ সমান এম জি এস লিখি, আবার এম জি কস এম জি এস সাইন থিটা লিখি, তাই না? তো সাইন থিটা কখন আসে, দেখেন সাইন থিটা কিভাবে আসে সেটা প্রমাণ করে নিয়ে আসি। আর আমাদের এম জি এস কিভাবে হইলো ওইটাও আমরা প্রমাণ করে ফেলবো এখন, ঠিক আছে? এই বেসিকের মাধ্যমে আমরা এমজিএস নিয়ে আসবো, ডব্লিউ সমান যে এমজিএস ওইটা নিয়ে আসবো। আমরা ডব্লিউ সমান কৃতকাজ এফ এস কস থিটা নির্ণয় করতে পারি না, আমরা এমজিএস দিয়েও নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে ধরেন এই ক্ষেত্রে একটা বস্তুর, হ্যাঁ আছে, তো বস্তুটাকে ধরেন একটা বল প্রয়োগ করছে, যে কোনো পরিমাণ একটা বল ধরলাম, এক পরিমাণ বল প্রয়োগ করছে, করার ফলে বস্তুটা কি হলো, এতটুকু সরণ হইলো, ধরলাম এস পরিমাণ সরণ হয়েছে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে ধরলাম এই যে কোনটা আছে, এটা হচ্ছে থিটা কোণ। এখন আমাকে যদি বলা হয় যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, প্রশ্ন বুঝতে হবে কখন সাইন থিটা আসে, যখন বলবে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত কত, তখনই সাইন থিটা আসবে, ঠিক আছে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, অভিকর্ষ বল দ্বারা, দেখেন অভিকর্ষ বল দ্বারা কাজ কত, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রশ্ন, এই যে অভিকর্ষ বল দ্বারা কাজ কত, এটাকে এভাবে বলতে পারতো যে পৃথিবী কর্তৃক কাজ কত। সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের সূত্র কি, আমরা সূত্র তো জানি কি, ডব্লিউ সমান কি, সূত্র কি জানি, ডব্লিউ সমান এফ এস কস থিটা, তাই না? এখন আমাদের এই এফ কি, এফ হচ্ছে বল, তো যখন অভিকর্ষ বল দ্বারা কাজ করবে তখন আমাদের এফ এর মান কত হবে, এফ ই হবে না, তখন অভিকর্ষ বল হবে কি, এম জি। কেন, এই যে বস্তুটা আছে, বস্তুটা অভিকর্ষ বল কোন দিকে কাজ করে, সবসময় নিচের দিকে ক্রিয়া করে, তাই না? অভিকর্ষ বল সবসময় কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে, যেটা হচ্ছে এমজি। তাহলে আমাকে এখন প্রশ্নে বলছে অভিকর্ষ বল দ্বারা কাজ কত, আমি কি যদি এখন এই বল নিয়ে কাজ করি তাহলে হবে, তাহলে কিন্তু হবে না। আমাকে কাজ করতে হবে অভিকর্ষ বল নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাকে অভিকর্ষ বল
বল দ্বারা কাজ বের করতে বলছে, সেহেতু আমি কি করবো, এফ এর সমান কি লিখবো, এম জি লিখবো। কি লিখবো, এফ সমান কি লিখবো, এম জি। কিন্তু সরণ কতটুকু হয়েছে, সরণ কতটুকু হয়েছে, এস পরিমাণ, তাই না? সরণ কতটুকু হলো, এস পরিমাণ। তাহলে আমি সরণ লিখলাম এস। এখন কস থিটার মান কত, মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সরণ এবং বল। থিটাটা কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বলেন তো এই ক্ষেত্রে সরণ, বলটা কোন দিকে, খাড়া নিচের দিকে, সরণ কোন দিকে, উপরের দিকে, এর মধ্যে কোন কত ডিগ্রি উৎপন্ন হয়েছে, কত ডিগ্রি বলেন? এই যে এতটুকু কি, থিটা ডিগ্রি। তাহলে সম্পূর্ণ কোণটা কত, মানে এই যে বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ না, তো মধ্যবর্তী কোণটা কত হইলো, এই যে এতটুকু কত, 90 ডিগ্রি, আর এতটুকু থিটা, তার মানে হচ্ছে 90 প্লাস থিটা। ঠিক আছে না? থিটার মানটা আমাদের কি হবে, কোনটা কি হবে, সরণ এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে। তাহলে এই জায়গায় আছেন, এখন এম জি এস লিখলাম। এখন কস, এই যে কস 90 প্লাস থিটা এর মান কত, এর মান হচ্ছে মাইনাস সাইন থিটা। কত, ত্রিকোণমিতি অধ্যায় গেলে এটা পাবেন, মাইনাস সাইন থিটা। কস 90 প্লাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা। এই যে মাইনাস সাইন থিটা। তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাস এম জি এস সাইন থিটা। ঠিক আছে? তাহলে এখন আসেন আমাদের এই যে মাইনাসটা হইলো কেন, মাইনাসটা হইলো কারণ হচ্ছে এখানে ঋণাত্মক কাজ হয়েছে, নেগেটিভ ওয়ার্ক হয়েছে কেন, কারণটা হচ্ছে বল যেদিকে সরণ তার বিপরীত দিকে। একটু আগে বলে আসছি না, বল এবং সরণ যদি একটা বিপরীত হয় তাহলে কি হয়, কাজ হয়, বাট কি সেটা ঋণাত্মক কাজ হয়। এই ক্ষেত্রে বল হচ্ছে নিচের দিকে, সরণ হচ্ছে উপরের দিকে, এই জন্য কাজটা কি হয়েছে, ঋণাত্মক হয়েছে, যার কারণে মাইনাস চলে আসছে। তো দেখেন এটাকে আমরা আরো করতে পারবো, মডিফাই করতে পারবো, সেটা হচ্ছে দেখেন মাইনাস লিখলাম, এম জি লিখলাম। এখন আসেন আমি যদি একটা উচ্চতা দিই এই জায়গায়, যেমন ধরলাম এটা হচ্ছে এইচ উচ্চতা, কত উচ্চতা, এইচ উচ্চতা, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সেক্ষেত্রে আমার এটা হচ্ছে কি, যদি এই কোণটা বিবেচনা নেই তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে কি, অতিভুজ। তাহলে আমরা লম্ব আর অতিভুজের মধ্যে কি কার সাথে সম্পর্ক আছে, সাইনের সাথে না, কারণ কি, সাগরে লবণ অদ্দি। ঠিক আছে, সাগরের লবণ অদ্দি মানে কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এস। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা কিভাবে লিখতে পারি না, যে এইচ সমান এস সাইন থিটা, তাই না, আর গুণ করে তো লিখতে পারি। তাহলে আমি এইচ এর মানটা কি পাইলাম, এস সাইন থিটা। অর্থাৎ আমি এই যে এস সাইন থিটার পরিবর্তন কি লিখতে পারি, এস লিখতে পারি না। এই যে এইভাবে আমাদের ডব্লিউ সমান, কৃত কাজ ডব্লিউ সমান এম জি চলে আসে। ঠিক আছে, এই যে আমরা প্রমাণ করতে পারলাম, এই প্রসেসে প্রমাণ করা যায়। এখন এই ক্ষেত্রে নেগেটিভ কাজ আছে কেন, ওটাও বললাম। ঠিক আছে, এখন আমাদের পজিটিভ কাজ কিভাবে হবে, পজিটিভ কাজ কখন হবে, যখন এরকম বলবে যে এই জায়গায় কি বলছে প্রশ্ন, অভিকর্ষ বল দ্বারা কাজ কত, অর্থাৎ পৃথিবী কর্তৃক কাজ কত। হ্যাঁ, সেক্ষেত্রে এই মাইনাসটা আসছে। যদি এরকম বলতো যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতো, অর্থাৎ ব্যক্তি কর্তৃক কাজ কত, ধরেন একটা ব্যক্তি এই জায়গায় আছে, একটা ব্যক্তি কি এই জায়গায় আছে, তো এই ব্যক্তিরা কি করলো, এই বোঝাটা নিয়ে এই জায়গায় উঠলো, তাহলে এই ব্যক্তির কাজ হচ্ছে না, হম, এই ব্যক্তির কাজ হয়েছে। আসলে কি, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে কেন, অভিকর্ষ বল, ধরেন এই বক্সটার ওজন হচ্ছে এম জি, যেটা নিচের দিকে কাজ করতেছে, এবং ব্যক্তির ওজনও কি এম জি, মানে ব্যক্তির ওজন প্লাস বক্সের ওজন, দুইটা ওজনকে সে কি করছে, দুইটা ওজনকে নিয়েই সে ওই উপরে উঠতে পারছে, তার মানে সে কি, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। যখন প্রশ্ন করা হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত অথবা ব্যক্তি কর্তৃক কাজ কত, তখন কিন্তু ধনাত্মক মান আসবে, পজিটিভ ওয়ার্ক আসবে। কিভাবে, দেখেন আমি একটু প্রশ্ন লিখি, যে অভিকর্ষ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত। ঠিক আছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ কত, অর্থাৎ ব্যক্তি কর্তৃক কাজ কত। ঠিক আছে, এটাকে আবার বলা হয় এজেন্ট দ্বারা কাজ। হ্যাঁ, এটা কি এজেন্ট দ্বারা কাজ, মানে কি ব্যক্তি কর্তৃক কাজ কত, এটাও বলতে পারি। তাহলে আমরা এই ক্ষেত্রে এসে কি প্রমাণ করতে পারবো, দেখেন তো আমরা একটু এই পাশে পড়ি। হ্যাঁ,
এখন ধরেন বস্তুটাকে কি করলো, একটা ব্যক্তি এই যে এই বক্সটাকে একটা ব্যক্তি কি করলো, এই জায়গায় নিয়ে গেল। কোন জায়গায় নিয়ে গেল, এই জায়গায়। তাহলে বক্সটা আবার ব্যক্তি সহ বক্স সহ তার যে ওজন সেটা কি করতেছে, নিচের দিকে ক্রিয়া করতেছে না। আর সে যেহেতু এইগুলাকে কি করতে পারছে, বল প্রয়োগ করে এগুলার বিরুদ্ধে সে কাজ করে একটা জায়গায় উঠতে পারছে, তার মানে কি সে এগুলার বিরুদ্ধে কাজ করছে, মানে এগুলা সম পরিমাণ কাজ করছে। তাহলে দেখেন তো তার এই যে এভাবে কাজ করছে না, সে তার বিরুদ্ধে কাজ করছে, কারণ বলটা নিচের দিকে, এমজি এর বিরুদ্ধে কাজ করছে উপরের দিকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন যদি দেখতে চাই যে এই ক্ষেত্রে আমাদের কৃত কাজ কত, তাহলে দেখেন কি আছে, সূত্র কি, সূত্র হচ্ছে এফ এস কস থিটা। এই জায়গায় এফ কত, এফ হচ্ছে কত, এফ হচ্ছে এমজি, কেননা এই যে এমজি নিচে দিকে ক্রিয়া করতেছে, আর এটা বিরুদ্ধে কাজ করতেছে কি ব্যক্তি, মানে অবিকর্ষ বলের বিরুদ্ধে। তার মানে এটা বিরুদ্ধে মানে সম পরিমাণ বল কাজ করতেছে, তার মানে কি লিখবো, এমজি লিখবো। ওকে, স্মরণ কতটুকু, স্মরণ কতটুকু হইলো এস পরিমাণ, কারণ প্রথমে ব্যক্তিরা তো এই জায়গায় ছিল তাই না, এই জায়গা থেকে সে ব্যক্তিরা কি করছে, এই জায়গায় উঠতে পারছে। তো আমাদের স্মরণ কতটুকু হইলো, এই এস পরিমাণ লিখলাম, এস কস। এখন আমরা কোন কত নিব, কোনটা কত নিব, এইটা নিব নাকি এই পাশের কোন, নাকি এইটা। দেখেন আমি একটা কথা বলি, একটু এদিকে দেখেন, যেমন ধরেন একটা বস্তু এইদিকে, বস্তুটাকে ধরেন এইদিকে বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ ধরেন এইদিকে বল প্রয়োগ করেছে বস্তুটাকে, কোন দিকে, ধরেন এইদিকে বল প্রয়োগ করা হয়েছে। তো বস্তুটাকে যদি এইদিকে বল প্রয়োগ করা হয়, আর বস্তুটা সরণ ধরেন এইদিকে করছে, সরণ ধরেন এইদিকে করছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম, এই ক্ষেত্রে এই যে একটা রশ্মি দুইটা উপাংশ, এই দুইটা কোন কত, কোনটা হবে, এই কোনটা হবে না, এটা হবে না। মানে আমাদের এই যে দুইটা অংশ পাইছি, হ্যাঁ, এই দুইটা কি পাইলাম, প্রান্ত বি কি আছে, শীর্ষবিন্দু। যেমন ধরেন এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু হচ্ছে এটা, আর এটার পাদবিন্দু হচ্ছে এটা, এটা শীর্ষবিন্দু এটা, আর এটা শীর্ষবিন্দু এটা। তো আমরা কি করব, এই হিসাবগুলো করার ক্ষেত্রে আমরা পাদবিন্দু গুলা একত্রে করব। পাদবিন্দু কি একত্রে করব, অর্থাৎ এটার আদি বিন্দু আর ওইটার আদি বিন্দু দুটা একসাথে করতে হবে। তার মানে বিষয়টা হবে এরকম, এটাকে আমি যদি এদিকে বর্ধিত করি, মানে এটাকে দৈরে জাস্ট এদিকে নিয়ে আসলাম, তখন আমার কি হবে, এটা হবে এফ, তাই না। তখন আমার এই কোণটা পরিমাপ করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে কোণ, কেন আমি কি করলাম, এই যে এটার যে পাদবিন্দু বা আদি বিন্দু আছে, এটাকে ধরে এই জায়গায় নিয়ে আসলাম, আর শীর্ষবিন্দুটা এই জায়গায় চলে আসছে। তার মানে আমাদের হিসাবটা করতে হয় এইভাবে, দুইটা আদি বিন্দু একসাথে করতে হয়, তারপরে কাজ করতে হবে। এখন আসলে এই চিত্রের ক্ষেত্রে, যদি এই চিত্রের ক্ষেত্রে আমি চিন্তা করি, এটা একটু হিজিবিজি হয়ে গেছে। তাহলে দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আদি বিন্দু, আর এটা ছিল কি শীর্ষবিন্দু, তাই না। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তো আমি যদি এটাকে ধরে এই পাশে বর্ধিত করি, তাহলে আমার কি হইলো, এই যে এই আদি বিন্দুটা এই দিকে চলে আসলো, আর এই শীর্ষবিন্দুটা ওই দিকে চলে গেল, আর এটা হচ্ছে সেমি হইলো। তাহলে এখন আমাকে বলেন এই ক্ষেত্রে, হুম এই ক্ষেত্রে আমার কি হবে, কোনটা নিব, এই কোনটা পরিমাপ করতে হবে, তাই না। আমি যদি এই অবিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত, এই কোণের সাপেক্ষে করতে চাই, তাহলে আমার কোনটা নিতে হবে, কি এই কোণটা নিতে হবে না। হ্যাঁ, এখন আমি ধরে নিলাম যে এই কোণটা কি, ধরলাম এই কোণটা হচ্ছে আলফা, কি ধরলাম, আলফা। তার মানে এই কোণটাও কি, আলফা। তো আমি কাজ করতে হবে কোন কোণ নিয়ে, এই কোণ নিয়ে, অর্থাৎ আমার এই কোণ। কারণ আমরা যে বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয়। তো আমি তো প্রকৃতপক্ষে আমি জানি আমার এই কোণটা হচ্ছে কি, এই থিটার মানটা, তাই না, এই কোণটা হচ্ছে থিটার মানটা। তাহলে এই ক্ষেত্রে আমার এই কোণটা থিটার মান হয়, সেক্ষেত্রে দেখেন তো আমার এই কোণটা নিয়ে কাজ করতে গেলে এর বিপরীত কোণ কোনটা, এটা। আমার তো এটা দেওয়া থাকবে, এটা তো দেওয়া থাকবে না, এটা তো আমরা বেসিকটা জানলাম। হ্যাঁ, এটা আমার দেওয়া থাকবে না, ধরেন এই কোণটা দেওয়া থাকবে। তো এই কোণটা দেওয়া থাকলে আমরা বের করে নিয়ে আসতে পারবো না। হ্যাঁ, অবশ্যই নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে ধরেন আমার এই জায়গায় কোণ কত, আলফা, কোণ কত, আলফা ধরলাম। হ্যাঁ, সেক্ষেত্রে এখন দেখেন, ঠিক আছে, তাহলে এম জি লিখলাম, এম জি লিখলাম। এখন এখন আসেন, যদি আমি এই কোণ নিয়ে কাজ করতে চাই, এই কোণের সাপেক্ষে, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই কোণের সাপেক্ষে ভূমি কত, লম্ব কত, উচ্চতা কত, অতিভুজ কত, অতিভুজ তো সেম, তাই না, অতিভুজ তো সেম। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। আর এই কোণের সাপেক্ষে আমাদের এটা হচ্ছে কি, ভূমি, এইটা কি ভূমি। আর এই কোণের সাপেক্ষে বিপরীতে যেটা আছে ওটা হচ্ছে কি, লম্ব। তাহলে দেখেন ভূমি আছে আর অতিভুজ আছে, ভূমি আর অতিভুজ সম্পর্ক কিসের,
কবরে বুধটি মানে cos θ এর সাথে সম্পর্ক, তাই না? যেটা আমরা এই জায়গায় কি ধরছি, কোনটা কি ধরছি, আলফা, তার মানে আলফা লিখবো। সেক্ষেত্রে আমি যদি এই ক্ষেত্রে এই জায়গায় বের করে নেই যে cos, কবরে বুধটি মানে কি cos আলফা লিখতেছি, কারণ থিটার পরিবর্তে কি লিখলাম, আলফা। বুধটি, বুধ কত মানে কি, ভূমি কত, ভূমি হচ্ছে h, আর অতিভুজ হচ্ছে কি s। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, h সমান লিখতে পারি s cos কি, s cos আলফা, তাই না? তাহলে এই যে দেখেন s cos আলফার পরিবর্তে আমি কি লিখতে পারি, এই যে h লিখতে পারি, এই যে h চলে আসলো। এই ক্ষেত্রে দেখেন মাইনাস চিহ্ন কিন্তু হয়েছে না, কেননা এই ক্ষেত্রে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে কাজ সরণটা ওই দিকে হয়েছে, এই জন্য এটা ধনাত্মক কাজ। ঠিক আছে, যেমন ধরেন এই যে একটা বস্তু এখানে ছিল, সে বস্তুটা কি করছে, একটা ব্যক্তি এই জায়গায় ছিল, বস্তুটা সহ ব্যক্তিরা সব কি করলো, সে উপরে উঠছে, তার মানে সে কি করছে, অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। আর এইদিকে বস্তুটা কি বল কোন দিকে হচ্ছে, উপরে, সরণ কোন দিকে, উপরে। অর্থাৎ বল যে দিকে, সরণ একই দিকে, অর্থাৎ কাজটা কি হবে আমাদের, ধনাত্মক কাজ হবে, যার কারণে এই জায়গায় আমাদের মাইনাস চিহ্ন আসে না। বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের সূত্র এটাই হবে, আমাদের সূত্র এটা হবে ডব্লিউ সমান, আমরা দুইটা সূত্র লিখবো। একটা লিখবো এফ এস কস থিটা, এটা আমাদের কি জেনারেল সূত্র। এটা থেকে আমরা কি প্রমাণ করে নিয়ে আসতে পারছি, ডব্লিউ সমান এম জি এইচ, এই দুইটা সূত্রই অ্যাপ্লাই করবো কৃত কাজ নির্ণয়ের ক্ষেত্রে। তো এই জায়গায় আমাদের মাইনাস কখন হবে, যখন বল যেদিকে সরণ তার বিপরীত দিক হলে মাইনাস হবে, অর্থাৎ নেগেটিভ কাজ, নেগেটিভ ওয়ার্ড। আর প্লাস কখন হবে, যখন বল যেদিকে সরণ যদি একই দিকে হয়, তাহলে আমাদের পজিটিভ ওয়ার্ড হবে, অর্থাৎ ধনাত্মক কাজ। বুঝা গেল? ওকে, আচ্ছা। তাহলে আমরা যদি এই বেসিকটা বুঝে থাকি, তাহলে আমরা এই যে পাশে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা সলভ করব। ঠিক আছে, এই ম্যাথটা এখন সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি এটা আশা করি আপনাদের তোলা হয়ে গেছে, আমি মুছে দিই। ওকে, তাহলে দেখেন এই যে প্রশ্ন, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, কিন্তু বুঝছেন, এটা কিন্তু একটা বোর্ড প্রশ্ন, মেবি 2023 সালের প্রশ্ন একটা। কোন বোর্ড ওইটা আমার শিওরলি মনে নাই, কিন্তু একটা বোর্ড প্রশ্ন এটা। তাহলে দেখেন একটা চিত্র দিছে, আমরা যে চিত্রগুলো নিয়ে কাজ করছি ওই একটা চিত্র দিছে। সেটা হচ্ছে দেখেন একটা চিত্র, এই যে পি আর কিউ একটা ত্রিভুজ, তাই না? এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণ, তার মানে অতিভুজ কোনটা, এটা। হ্যাঁ, আচ্ছা। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পি কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই যে একটা বস্তু, এই বস্তুর নাম দিয়েছে কি এ, বস্তুর নাম কি এ। তো এই যে এই জায়গায় কি হবে, এ এর ওজন কি হবে, এ এর ওজন, অর্থাৎ বস্তুটির ওজন দিচ্ছে কত, 100 নিউটন। এখন আসেন ওজন, ওজন কত, ওজন কত, 100 নিউটন। এটাকে আমরা কি লিখতে পারি, ওজন আমরা সবাই জানি, ওজন আমরা mg, এটা আমাদের ওজন 100 নিউটন। এটা কি দিছে, বস্তুটির ওজন দিছে। ওকে, ফাইন। এবং বস্তুটিকে আর বিন্দু থেকে পি বিন্দুতে তোলা হয়েছে, এই যে দেখেন তীর চিহ্ন দিয়ে এটা বোঝানো হচ্ছে যে বস্তুটিকে সরানো হয়েছে, আর থেকে পি বিন্দুতে সরানো হয়েছে। এই যে বস্তুটিকে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরাতে কৃত কাজ। এই যে দুইটা প্রশ্ন আছে, বস্তুটিকে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরাতে কৃত কাজ ও পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তির পার্থক্য কত। অর্থাৎ দুইটা দুইটা প্রশ্ন করছে, এই দুইটা প্রশ্নের আনসার বের করে এদের বিয়োগফল করতে হবে। পার্থক্য মানে কি, বিয়োগফল। একটা হচ্ছে কৃত কাজ নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে পি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে হবে, তাই না? তাহলে দেখেন এই যে আমাদের উচ্চতা দেওয়া আছে, পি থেকে কিউ, অর্থাৎ এই এতটুকু উচ্চতা, মানে এই যে ভূমি থেকে যে পি বিন্দু পর্যন্ত উচ্চতা 3 মিটার দেওয়া আছে। ওকে, তো এই ক্ষেত্রে আসেন আমরা ম্যাটার সলভ করি। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, কৃতকাজ নির্ণয় করতে হবে। তো কৃতকাজের সূত্র কি, কৃতকাজের সূত্র হচ্ছে এফ এস কস থিটা। ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান লিখতে পারবো এফ এস কস থিটা। তো আমরা যদি এই প্রশ্নটা সলভ করতে চাই, সেটা হচ্ছে কৃতকাজের সূত্র লিখবো, কৃতকাজ ডব্লিউ সমান এফ এস কস থিটা। ওকে, তাহলে আমাকে বলেন এই ক্ষেত্রে এফ কত। আমি প্রথমে বলছিলাম এফ সমান আমরা কি লিখতে পারি, এম জি লিখতে পারি। যখন হবে অবিকর্ষ ত্বরণ, সেই ক্ষেত্রে আমাদের এফ সমান কি হবে, এম এ না হয়ে এ এর পরিবর্তে জি হবে, এম জি হবে। ঠিক আছে,
তাহলে আমাদের এফ সমান কি লিখতে পারি, mg। আর এস সরণ কতটুকু, সরণ কতটুকু হইছে 5 মিটার, সরণ কতটুকু হইছে 5 মিটার। কস থিটার মান কত এই ক্ষেত্রে বলেন, থিটার মান কত, দেখ থিটার মান দিছেই না, অনেক সময় দিয়ে সেটা কনফিউজ করে ফেলবে, যে মনে হয় যে এরকম থিটার মান লাগবে না, এদিকে তো থিটার মান লাগবে না, কেননা বস্তুটাকে টেনে উপরে তুলতেছে, মানে উপরের দিকে বল প্রয়োগ করতেছে, বস্তুটাকে যেদিকে বল প্রয়োগ করতেছে বস্তুটা সরানো ওই দিকে দিতেছে, তার মানে এই দিকে থিটার মান কত 0 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এই জায়গায় 0 ডিগ্রি বসাই দিব। আর এম জি এর মান কত পাইলাম, এই যে ওজন দেওয়া আছে, বস্তুটা কি ওজন দেওয়া আছে, ওজন মানে কি এম জি, এটা মনে রাখবেন ঠিক আছে, ওজন মানে এম জি। আমাদের কত দেওয়া আছে 100 নিউটন, ইন্টু 5 ইন্টু কস 0 ডিগ্রি মান কত 1, এটা সবাই জানি। তাহলে গুণ করে কত হবে 500 জুল, ঠিক আছে 500 জুল। তাহলে আমাদের এই যে প্রথমটা বলছিল কৃত কাজ কত, বস্তুটাকে আর বিন্দু থেকে পি বিন্দুতে সরাতে কৃত কাজ কত, সেক্ষেত্রে আমরা কি বের করলাম 500 জুল বের করলাম। এখন হচ্ছে পি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত, ঠিক আছে, বিভব শক্তি বের করতে বলছে। তো বিভব শক্তির সূত্র আমরা এর পরে যে টাইপটা আছে ওই টাইপটাতে আলোচনা করবো, গতি শক্তি বিভব শক্তি আলোচনা করবো। তো আমরা একটু দেখাই দিই বিভব শক্তি, এটাকে প্রকাশ করা হয় ইপি, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা লিখতে পারি এমজিএইচ। হ্যাঁ, শক্তি আর কাজ কিন্তু দুইটা বিষয় এক। আমরা পরবর্তী যে টাইপ আছে ওই টাইপটাতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। শক্তি আর কাজ দুইটা বিষয় এক। তাহলে বিভব শক্তি ইপি সমান কি এমজিএইচ, বিভব শক্তি ইপি সমান কি এমজিএইচ। ওকে, তাহলে আমরা এখন বিভব শক্তি বের করবো। বিভব শক্তি সেটা কি ইপি এমজিএইচ। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, পরবর্তী টাইপে আলোচনা করলেই বুঝতে পারবেন, খুব ইজি আর কি। দেখেন এমজি এর মান কত দেওয়া আছে 100 নিউটন, 100 ইন্টু এইচ কত, দেখেন আমরা যখন, যেহেতু আমরা যখন একটা বস্তুর এম বিভব শক্তি বের করবো, সেক্ষেত্রে যে এইচটা আছে, এইচটা হবে আমাদের খাড়া উচ্চতা, কি হবে একবার সারা উচ্চতা, অভিকর্ষ স্তর কোন দিকে কাজ করে নিচে, একবার সোজা খাড়া নিচে দিকে ক্রিয়া করে না, এই জন্য আমাদের উচ্চতা কি করতে হবে খাড়া নিতে হবে। এই দিকে আমাদের এস নিয়েছিলাম, এটা কিন্তু সরণ ছিল, উচ্চতা ছিল না, তো আমাদের উচ্চতা কি করতে হবে সবসময় খাড়া উচ্চতা নিতে হবে। তাহলে আমাদের এইচ কত দেওয়া আছে, এই যে এইচ দেওয়া আছে 3 মিটার, তাহলে এখানে কত আসলো 300 জুল। একটা বিষয় হচ্ছে কি কাজ আর শক্তি একটা বিষয়টা একটু আগে বলছি, এই জন্য এদের একক কি সেম। এই যে কৃত কাজ একক হচ্ছে জুল, বিভব শক্তি শক্তির একক কি জুল। ওকে, তাহলে আমাদের এই জায়গায় বলছিল কৃত কাজ নির্ণয় করতে আর বিভব শক্তি নির্ণয় করতে, এবং যেটার পার্থক্য দেখাতে বলছে। তো পার্থক্য আমরা ইজিলি বের করতে পারবো, সুতরাং পার্থক্য, ঠিক আছে। এই যে পার্থক্য কি হবে 500 মাইনাস 300, অর্থাৎ 200, 200 জুল। এটা কি আমাদের আনসার, ঠিক আছে, বুঝতে পারছেন। আজকে আমরা যে টাইপের নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কৃতকাজ। আশা করি কৃতকাজের যত বেসিক ছিল আজকে আমি আলোচনা করে ফেলছি, আর আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন আশা করা যায়। আর আমরা এই টাইপের একটা ম্যাথ করছি, এরকম টাইপের টেস্ট পেপার যতগুলো ম্যাথ আছে আপনারা বাসায় সলভ করে ফেলবেন। আর যদি কোনো বোর্ড প্রশ্নের সমাধান লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাইরের ক্লাসটাকে আপনারা বুঝতে পারছেন কিনা এবং ক্লাসটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা পরবর্তী যে টাইপ ওই টাইপটা নিয়ে আলোচনা করব। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত পড়ালেখা করবেন। আল্লাহ হাফেজ।